নমস্কার। আমার আগের যে ভিডিওটি ছিল তাতে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে তারা নিফটি 50 ইন্ডেক্স ফান্ড এবং মিউচুয়াল ফান্ড বা এসআইপি সম্পর্কে ইন ডিটেলস জানতে চান। তো আজকে আমার তাই এই ভিডিওর সম্পূর্ণ টপিক হবে এসআইপি বা মিউচুয়াল ফান্ড এবং তার সঙ্গে নিফটি 50 ইন্ডেক্স ফান্ড সম্পর্কেও আমি জানাবো। আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাকে প্রথমবার দেখছেন তাদের বলে রাখি, নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। আমি আপনাদের মানি সেভিংসের নলেজকে আর উন্নত করি, আর আপনার নলেজকেও যদি উন্নত করতে হয় তাহলে সাবস্ক্রাইব করে নিন এক্ষুনি। চলুন এই ভিডিওতে আমরা জানবো স্টেপ বাই স্টেপ এসআইপি, মিউচুয়াল ফান্ড এবং নিফটি 50 ইন্ডেক্স ফান্ড সম্পর্কে। ইনফ্লেশন সম্পর্কে আমি আমার আগের ভিডিওতে জানিয়েছি এবং ইনফ্লেশনের জন্য আপনার জমানো টাকা কিভাবে কমে যায় সেটাও আমি আগের ভিডিওতে খুব স্পষ্টভাবে বলেছি। যারা আগের ভিডিও এখনও পর্যন্ত দেখেননি তারা আই বাটনে ক্লিক করে বা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, আগের ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে এইটি বুঝতে অনেক বেশি সুবিধা হবে। এবং আপনাদের সুবিধার জন্য বলে রাখি, আমরা আজকে যেহেতু নিফটি 50 ইন্ডেক্স ফান্ড সম্পর্কে জানবো, তাই আমাদের কিন্তু অনেকেই ভাবতে পারেন যে যেহেতু বাজারগত ঝুঁকি আছে বা একটা রিস্ক থেকে যায়, তাই এখান থেকে অনেকেই বিরত থাকেন। দেখুন, ইনভেস্টমেন্টের কথায় অনেকেই ভয় পায় রিস্কের জন্য, কিন্তু আপনি ভেবে দেখুন রিস্ক কোথায় নেই। আপনি আপনার বাড়িতে টাকা সঞ্চিত রাখলে সেখান থেকে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি ব্যাংকে যদি টাকা রাখেন সেখান থেকে ব্যাংক কারেন্সি হয়ে গেলে আপনার টাকা মার যেতে পারে। সুতরাং আপনি যদি অন্যান্য যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেন, কাউকে ধার দেন, সেখানেও কিন্তু আপনার টাকাটি নষ্ট হওয়ার বা টাকা থেকে বঞ্চিত হওয়ার আপনার সম্ভাবনা থাকে। তাহলে রিস্ক সমস্ত ক্ষেত্রেই আছে, সেরকম শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড বা নিফটি 50 ইন্ডেক্স ফান্ডেও আছে। সুতরাং আপনাকে কিন্তু এই রিস্ক অ্যাকসেপ্ট করেই আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে ভালো রিটার্নের জন্য। যেমন আমরা যদি বিগত কয়েক বছরের উদাহরণ দেখি, যে যখন কোভিড টাইম বা করোনা পরিস্থিতিতে কিন্তু সমস্ত কোম্পানির বিজনেস অনেক লস হয়েছে এবং সেই কারণে মার্কেট আপস অ্যান্ড ডাউনস হয়েছে, তখন সেই মুহূর্তে অনেকেই কিন্তু ভয় পেয়ে গেছিলেন। কিন্তু আপনি এখন পুরো গ্রাফটা ভেবে দেখুন, মার্কেট কিন্তু ঠিক তার সময় মতো আপ হয়েছে এবং একটা ঠিকঠাক রিটার্ন দিয়েছে। আমরা এখান থেকে এটাই বুঝতে পারি যে যতই পরিস্থিতি খারাপ হোক না কেন, আমরা যদি লং টার্মে ইনভেস্ট করি তাহলে এই যে রিস্ক ফ্যাক্টরটা অনেকটা কমে যায়। আমি বলবো না যে নেই, কিন্তু কমে যায়। এবার আপনাদের যদি প্রথমেই আমি নিফটি 50 ইন্ডেক্স ফান্ড সম্পর্কে বলতে চাই ইনভেস্টমেন্টের জন্য, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তাই ইন্ডেক্স ফান্ড জানার আগে আমাদের আগে জানতে হবে মিউচুয়াল ফান্ড কী। তাই প্রথমেই আমরা মিউচুয়াল ফান্ড সম্পর্কে জেনে নেব। শেয়ার মার্কেটে আপনারা কেন ইনভেস্ট করবেন এবং শেয়ার মার্কেটে আমরা বিভিন্ন রকম কোম্পানিতে ইনভেস্টমেন্টের মাধ্যমে আমরা কী করে বেশি রিটার্ন পাই সেই সম্পর্কে একটি ডিটেলস ভিডিও আমি আগেই বানিয়েছি। আপনাদের যদি এখন খুব ছোট করে বলি, তাহলে শেয়ার মার্কেটে বিভিন্ন রকম কোম্পানিতে আমরা ইনভেস্ট করি এবং সেই কোম্পানি যখন প্রফিটে যায় তখন তার প্রফিটের কিছু অংশ আমাদেরকে রিটার্ন হিসাবে দেয়। অর্থাৎ আমি যতটুকু ইনভেস্টমেন্ট করেছিলাম সেই কোম্পানি যত বড় হবে আমার ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটাও ঠিক ততটা বড় হয়। তাই শেয়ার মার্কেটে আমরা যদি ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করি, সেই কোম্পানির গ্রোথ অনুযায়ী আমাদের যে ইনভেস্টমেন্ট তা ডবল কেন তার 100 গুণ হওয়ার পর্যন্ত সম্ভাবনা রাখে। আপনার সাহায্যে বলি, যেমন সান ফার্মা যে মেডিসিন কোম্পানি, এতে যদি আপনি কোভিডের আগে যদি আপনি ইনভেস্টমেন্ট করে রাখতেন তাহলে কিন্তু সান ফার্মার যে বর্তমান যে বাস শেয়ারের অবস্থা তা কিন্তু অনেক ভালো। সুতরাং আপনি সেই সময় কিন্তু বেশি রিটার্ন পেতেন। আবার বর্তমান পরিস্থিতি অনুযায়ী ই ভেহিকেলসের খুব মার্কেট আছে, আপনি বর্তমানে ই ভেহিকেলসে ইনভেস্ট করতে পারেন, যেরকম টাটা মোটরস হয়ে গেল। তো আপনি যদি একজন সাধারণ মানুষ হন এবং আপনার কোন কোম্পানি আগে এগোবে, কোন কোম্পানি ডাউন হবে বা কোন কোম্পানির গ্রোথ কতটা হবে, একজন সাধারণ মানুষের পক্ষে এত বেশি পড়াশোনা করা বা এত বেশি খোঁজ খবর রাখা সম্ভব হয় না। আর দ্বিতীয় কারণ, যে আমি যখন এই একটা বড় কোম্পানিতে ইনভেস্টমেন্ট করব, আবার যখন দ্বিতীয় একটি কোম্পানিতে আমার ইনভেস্টমেন্ট করার ইচ্ছা থাকতেই পারে। ধরুন আমি চাইছি সান ফার্মাতেও ইনভেস্ট করব, আবার আমি টাটা মোটরসেও ইনভেস্ট করব, কিন্তু দুটোর যে শেয়ার প্রাইস সেটা আমি কিনতে পারবো না। আমার কাছে খুব সীমিত টাকা আছে, ধরে নিলাম আমার কাছে 1000 টাকা আছে। এই 1000 টাকায় কিন্তু আমি দুটো কোম্পানির শেয়ার কিনতে পারবো না। সুতরাং সেখানেই আমাদের প্রয়োজন বা সাহায্য করতে আসে মিউচুয়াল ফান্ড। কারণ মিউচুয়াল ফান্ড আমাদের খুব ছোট অ্যামাউন্ট থেকে বিভিন্ন রকম কোম্পানিতে বা আমার ইনভেস্টমেন্টকে ডাইভার্সিফাই করতে অনেক বেশি সাহায্য করে। মিউচুয়াল ফান্ডের শেষে যে ফান্ড কথাটি আছে এটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত। ফান্ড যখন কোনো মহৎ উদ্দেশ্যে বা কোনো বড় উদ্দেশ্যে যখন অনেকের টাকা এক জায়গায় জমা করা হয় তাকে আমরা ফান্ড বলি। যেমন ধরুন কোথাও দুর্গাপুজো বা অন্য কোনো পুজোতে ভোগ খাওয়ানোর এবং পুজোর ব্যবস্থা করা হয়েছে, সেখানে কিন্তু একজন ব্যক্তির ক্ষেত্রে এই এত বড় ব্যাপারটাকে আয়োজন করা একটু কঠিন হয়ে পড়ে, বিশেষ করে একজন সাধারণ মানুষের পক্ষে। কিন্তু আপনি ভেবে দেখুন, সেই ওই রকমই সাধারণ মানুষদের থেকে অল্প অল্প করে চাঁদা তুলে
একজন কমিটি তারা কিন্তু পুজোটাকে খুব সুন্দরভাবে আয়োজন করে, যেখানে কিন্তু ওই সমস্ত সাধারণ মানুষ পার্টিসিপেট করতে পারে, তারা ভোগ খেয়ে আনন্দ নিতে পারে। সেই রকমই এই যে কমিটির জায়গায় এখানে আসে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এরকম হলো যেমন এসবিআই মিউচুয়াল ফান্ড বা আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ফান্ড, এরকম নাম আপনি শুনেই থাকেন। আসলে এরা কিন্তু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এনারা বিভিন্ন সাধারণ মানুষের থেকে খুব অল্প অল্প অ্যামাউন্ট এক জায়গায় জমা করেন, আপনাদের যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটিকে এক জায়গায় জমা করেন এবং একটি বিরাট অ্যাসেট তৈরি করেন কয়েক হাজার কোটি টাকার। এবং এই কয়েক হাজার কোটি টাকার যে ইনভেস্টমেন্ট, তা এনারা কি করেন, বড় বড় কোম্পানির শেয়ার এনারা ইনভেস্ট করেন এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। আপনার যে টাকা সেটি আপনি ডাইরেক্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিলেন। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এরকম প্রচুর সাধারণ মানুষের থেকে অনেক টাকা এক জায়গায় করে বিভিন্ন রকম শেয়ারে আপনার ইনভেস্টমেন্টটাকে ডাইভার্সিফাই করলো। কারণ আপনার একার পক্ষে কিন্তু এই যে কোনো বড় কোম্পানি যেরকম এমআরএফ বা আমি টাটা মোটরস বা অন্যান্য যে সমস্ত কোম্পানির শেয়ার আপনার একার পক্ষে কেনা সম্ভব নয়। তাই এইখানে আপনি খুব অল্প ইনভেস্টমেন্ট করলেন, তারা কিন্তু ফান্ডটিকে এক জায়গায় করে আপনার ইনভেস্টমেন্টটাকে বিভিন্ন রকম জায়গাতে ইনভেস্টমেন্ট করলো। এভাবেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আপনার যে টাকাটা নিয়ে অন্য জায়গায় ইনভেস্ট করে এবং সময় মতো আপনাকে একটি ভালো রিটার্ন দেয়। এবছর সাধারণ মানুষ তাদের ইনভেস্টমেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আমি উদাহরণ দিলাম, যেরকম ধরুন এসবিআই মিউচুয়াল ফান্ড, এইসব কোম্পানি বিভিন্ন রকম সেক্টরে আপনার ইনভেস্টমেন্টটিকে ইনভেস্ট করে, যেরকম স্টিল, ইলেকট্রিসিটি, গার্মেন্টস, ফার্মা, এফএমসিজি, টেকনোলজি ইত্যাদি বিভিন্ন রকম কোম্পানিতে। এই কাজগুলোই যারা ম্যানেজ করেন এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে তাদেরকে রাখা হয়, তাদেরকে বলা হয় ফান্ড ম্যানেজার। এই ফান্ড ম্যানেজারদের কাজই হলো আপনারা যে টাকা ইনভেস্টমেন্ট করেছেন তারা সব সময় প্রতিনিয়ত রিসার্চ করবে এবং কোন ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করলে বা কোন জায়গা থেকে শেয়ার কেনা এবং বিক্রি করলে আপনার টাকাটি বেশি রিটার্ন দেবে সেই সম্পর্কে ডিসিশন নেওয়া। ফান্ড ম্যানেজাররা যে প্রতিনিয়ত রিসার্চ করছেন এবং এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির যে সমস্ত এক্সপেন্স, তার টাকা বা এই ফান্ড ম্যানেজারদের যে স্যালারি, তা কিন্তু আপনার যে ইনভেস্টমেন্ট ভ্যালু সেখানে যখন আপনি রিটার্ন পান সেই রিটার্নের কিছু অংশ বা কিছু পার্সেন্টেজ কেটে নেয়। কারণ এই যে বিপুল যে খরচ তা কিন্তু আপনার যে পার্সেন্টেজ সেখান থেকেই চলে বা স্যালারিটা সেখান থেকেই কিন্তু তাদেরকে দেওয়া হয় এবং সেটা আপনার জন্য ভারী পড়বে না। এই জন্যই কারণ প্রচুর মানুষ সেখানে ইনভেস্টমেন্ট করেছে অল্প অল্প, সুতরাং তাদের যে খরচ সেটি কিন্তু এই প্রচুর মানুষের মধ্যে ডিভাইড হয়ে যাচ্ছে, যেটা আপনার কাছে খুব অল্প অ্যামাউন্ট বলে মনে হবে। এবং এই যে আপনি যখন রিটার্ন পাচ্ছেন তখন রিটার্নের থেকে যে অংশ কেটে নেওয়া হয় একজন ফান্ড ম্যানেজার বা একজন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে, সেটিকে বলা হয় এক্সপেন্স রেশিও। এবং প্রত্যেকটি আলাদা আলাদা ফান্ডের জন্য বা প্রত্যেকটি আলাদা আলাদা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আলাদা আলাদা এক্সপেন্স রেশিও হয়। এটি আপনি মনে রাখবেন। মনে রাখবেন আপনার যত টাকাই যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট থাকুক না কেন, যেরকম টাটা বা রিলায়েন্স, যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করুন না কেন, তারা কিন্তু আপনার সঙ্গে কোনো রকম কথা বলবে না বা আপনিও চাইলে যোগাযোগ করতে পারবেন না। কিন্তু কোনো ফান্ড ম্যানেজার চাইলে সেই কোম্পানির অথরাইজড পার্সনের সঙ্গে কথা বলতে পারেন বা কথা বলে। কারণ সেই সমস্ত কোম্পানিরা জানে এই ফান্ড ম্যানেজারদের কাছে বা এই সমস্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে একটি বিপুল টাকা আছে। প্রত্যেকটি কোম্পানি চায় যে এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা এই মিউচুয়াল ফান্ড কোম্পানি আমার জায়গাতেই টাকাটি ইনভেস্ট করুক। তাই প্রত্যেক কোম্পানির সঙ্গে ডাইরেক্ট ফান্ড ম্যানেজারদের কথা হয় এবং তাদের সঙ্গে মিটিং করে এবং তাদের গ্রোথ প্ল্যান সম্পর্কে আলোচনা হয় এবং সেই মতো ফান্ড ম্যানেজাররা সেই কোম্পানিতে বুঝে ইনভেস্ট করে আপনার টাকার সঠিক মূল্যায়ন করার জন্য। এবং মনে রাখবেন আপনি যে ইনভেস্টমেন্ট করছেন সেই টাকার যাতে সঠিক মূল্যায়ন হয়, অর্থাৎ সোজা কথায় আপনার টাকা যাতে মার না খায় বা চুরি না হয়ে যায়, তার জন্য কিন্তু এই প্রত্যেক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা কন্ট্রোল করা হয় বাই সেবি এদের প্রত্যেককে কন্ট্রোল করে। কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যদি নতুন কোনো ফান্ড লঞ্চ করে বা নতুন কোনো মিউচুয়াল ফান্ডের কোনো স্কিম লঞ্চ করে, তাতেও অবশ্যই সেবির পারমিশন নিয়ে, তবেই সেবি যদি পারমিশন দেয় তবেই কিন্তু তারা নতুন কোনো স্কিম বা কোনো ফান্ড বাজারে লঞ্চ করতে পারবে। এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা মিউচুয়াল ফান্ড কোম্পানি তাদের যে প্রাইস বা তাদের মূল্য নির্ধারণ করে কিন্তু ইউনিট হিসাবে, এবং এই ইউনিট কিভাবে ডিসাইড হয় তা আমরা আসুন একটি উদাহরণের সাহায্যে জেনে নিই। কারণ এই ইউনিট কথাটির সঙ্গে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের সময় আগেও বা পরেও আপনি জানবেন। ধরুন বর্তমানে এমআরএফ কোম্পানির একটি শেয়ারের দাম 1,30,000 টাকা, আবার হানিওয়েলের একটি শেয়ারের দাম 36,000 টাকা এবং 3M ইন্ডিয়ার একটি শেয়ারের দাম 29,000 টাকা। মিউচুয়াল ফান্ড কোম্পানি বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এইসব শেয়ার একসাথে কিনে নিয়ে ছোট ছোট ইউনিটে
ভাগ করে দেয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি SBI ব্লু চিপ রেগুলার গ্রোথ প্ল্যান। এই প্ল্যানে যখন আপনি একটি ইউনিট কিনবেন তখন কিন্তু আপনার আর এত লাখ টাকা খরচ করার প্রয়োজন পড়বে না। আপনি একটি ইউনিট মাত্র 1000 টাকাতেই কিনতে পারবেন এবং এই 1000 টাকা দিয়ে আপনি কিনে কিন্তু এই বড় বড় কোম্পানিতে কিন্তু আপনার টাকাকে ডাইভার্সিফাই বলে আলাদা আলাদা করে ইনভেস্টমেন্ট আপনি কিন্তু করতে পারছেন। অনেক সময় কি হয়, আপনি 500 টাকাতেও একটি ইউনিট কিনতে পারেন এবং 500 টাকার একটি ইউনিটের মাধ্যমে আপনি 10 থেকে 12টি কোম্পানির শেয়ারে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন বাই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এই ইউনিটের ভ্যালু বা মূল্য কিভাবে ডিসাইড করা হয় সেই নিয়ে আমি একটি অন্য ভিডিও অবশ্যই আপনাদের দেখাবো, কারণ এই ভিডিওতে আমি যদি ইউনিট সম্পর্কে বলতে চাই তাহলে আমি মূল টপিক থেকে অনেক দূরে চলে যাব। এবং এই ভিডিও যদি আপনার এখনও পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমি এই ভিডিওর জন্য প্রচুর পরিশ্রম করি এইভাবে সহজভাবে আপনাদের বোঝানোর জন্য। যদি আপনাদেরও বুঝতে কোনো অসুবিধা না থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আমি যাতে আরও বেশি পরিশ্রম করার জন্য মোটিভেট হই। তো যেটা বলছিলাম, আপনার একটি ইউনিটের মূল্য পড়ল 1000 টাকা এবং আপনি ভাবলেন তাহলে এই 1000 টাকার যে ফান্ড অর্থাৎ SBI গ্রিন চিপ ফান্ড রেগুলার গ্রোথ, উদাহরণস্বরূপ আমি যদি বলি, আপনি এই ফান্ডে ভাবলেন যে আমি 1000 টাকায় একটি পয়েন্ট যেহেতু কেনা যাচ্ছে সুতরাং আমি 3টি পয়েন্ট কিনবো বা 3টি ইউনিট কিনবো, আমার 3000 টাকা আমি ইনভেস্ট করব। আপনি এই 3000 টাকা এই ফান্ডে ইনভেস্ট করতে পারেন এবং এভাবেই আপনার মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট স্টার্টিং হয়ে যায়। আবার আপনি এই যে 3000 টাকা দিয়ে 3টি ইউনিট কিনলেন, এভাবে যদি আপনি প্রতি মাসে যদি আপনি এইভাবে সিস্টেমেটিকভাবে প্রতি মাসে একটি নির্দিষ্ট সময় যেরকম 1 বছর বা 5 বছরের জন্য বা 3 বছরের জন্য যদি আপনি কন্টিনিউ প্রতি মাসে এই 3000 টাকা করে ইনভেস্ট করেন, সেটাকে আমরা বলবো এসআইপি। এবং এসআইপির ক্ষেত্রে আপনি যদি এসআইপি ডিসাইড করে দেন যে 5 বছরের জন্য আপনি এই ফান্ডের প্রতি মাসে 3000 টাকা করে ইনভেস্ট করবেন, তাহলে অটোমেটিক আপনার ব্যাংক থেকে ডিডাক্ট হয়ে যাবে এই টাকাটা এবং আপনি সেটা ওই নির্দিষ্ট ফান্ডে ইনভেস্টমেন্টও হয়ে যাবে এবং আপনি নির্দিষ্ট সময়ের পর কিন্তু রিটার্ন পাবেন। এবং এই পুরো ব্যাপারটাকে আমরা বলবো এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটাকে মিউচুয়াল ফান্ডেরই একটি অংশ। দুটো কিন্তু আলাদা নয়। আমরা সিস্টেমেটিকভাবে বা প্রত্যেক মাসে রেগুলারলি যেটাকে করি সেটাকে বলা হয় সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটি মিউচুয়াল ফান্ডের থেকে কখনোই আলাদা নয়। আমরা সিস্টেমেটিকভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি এবং এটাকেই এসআইপি বলা হয়। আমি আপনাদের ফান্ড ম্যানেজার সম্পর্কে আগেই বলেছি। এই ফান্ড ম্যানেজারদের কাজই হলো আপনি যে টাকা ইনভেস্ট করছেন আপনার সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টেই সবসময় কোন জায়গা থেকে আপনি বেশি রিটার্ন পাবেন সেই সমস্ত স্টকে বা শেয়ারে কেনাবেচা করা, এবং তারা প্রতিনিয়ত কিন্তু এই কাজই করে চলেছে। সুতরাং মিউচুয়াল ফান্ডে বা এসআইপিতে আপনি ইনভেস্ট করে আপনি রিল্যাক্স করলেন এবং আপনি আপনার কাজে ব্যস্ত হয়ে গেলেন, কিন্তু এই ফান্ড ম্যানেজাররা প্রতিনিয়ত আপনার যে টাকাটি আপনি ইনভেস্ট করেছেন তাকে কিভাবে বেশি রিটার্ন দেওয়া যায় সেই সম্পর্কে কাজ করে চলেছেন। কারণ তারা ওই সম্পর্কে এক্সপার্ট এবং এই এক্সপার্টদেরও কখনো কখনো ভুল বা কিছু ভ্রান্তি হয়েই থাকে এবং দেশের পরিস্থিতি যেরকম বন্যা, খরা বা কোনো মহামারী, যেরকম কিছুদিন আগে কোভিড পরিস্থিতি এসেছিল, এই রকম পরিস্থিতির কারণে এখানে কিছু রিস্ক থেকেই যায়, কখনো আপস এবং কখনো ডাউন হয়, কিন্তু তবু আমরা দেখব যে লং টার্মের ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু সেরকম কোনো অসুবিধা হয় না। প্রত্যেকটি আলাদা আলাদা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা প্রত্যেকটি আলাদা আলাদা মিউচুয়াল ফান্ডের কিন্তু রিটার্নও কিন্তু আলাদা আলাদা হয় এবং কখনো কখনো লস বা কখনো কখনো লাভ হয়। এবং মোটামুটি মিউচুয়াল ফান্ডের একটি রেকর্ড, তার অ্যাভারেজ বিগত কয়েক বছরে যে রিটার্ন দিয়ে এসেছে সেই অনুযায়ী কিন্তু তার অ্যাভারেজ রিটার্ন ডিসাইড করা হয়। আবার কোনো ফান্ডের কোনো ফান্ডের যে অ্যাভারেজ রিটার্ন তা 12 থেকে 13%, আবার কোনো ফান্ডের যে অ্যাভারেজ রিটার্ন তা কিন্তু 25 থেকে 30%। মনে রাখবেন, আপনি যত বেশি রিটার্নের কথা ভাববেন বা যত বেশি রিটার্ন যে স্কিম আপনি সিলেক্ট করবেন সেখানে কিন্তু রিস্ক ফ্যাক্টর কিন্তু তত বেশি। যত বেশি রিটার্ন তত বেশি কিন্তু রিস্ক থেকে যাচ্ছে। সুতরাং আপনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন সেই মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারকে এবং সেই ফান্ড ম্যানেজার কোন কোন কোম্পানির শেয়ারে বা কোন কোন জায়গায় আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটি নিয়ে ইনভেস্ট করছে এবং তার অ্যাভারেজ রিটার্ন কত এবং বিগত কয়েক বছর ধরে সেই ফান্ডে কত টাকা রিটার্ন দিয়ে আসছে সেই সম্পর্কে কিন্তু আপনি ইনভেস্টমেন্টের সময়তেই পুরো জানতে পারবেন। কারণ এই যে পুরো ব্যাপারটা এটি কিন্তু আপনার সামনে ওপেন থাকে এবং এর কোনো রিটার্নের কোনো গ্যারেন্টি নেই যে আপনি এত টাকায় রিটার্ন পাবেন, কিন্তু অবশ্যই আপনার সামনে ডিসক্লোজ করেন এবং বিগত কয়েক বছরের রিটার্ন আপনি নিজেই দেখতে পারেন বা চেক করতে পারেন আপনার ইনভেস্টমেন্টের আগে। সুতরাং আপনি নিশ্চিন্তে যে কোনো রকম মিউচুয়াল ফান্ডে আপনার পছন্দ মতন রিস্ক অনুযায়ী যতটা আপনি নিতে পারবেন সে অনুযায়ী আপনি কিন্তু অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। মনে রাখবেন, যত হাই রিটার্ন
তত কিন্তু হাই রিস্ক। আপনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন সেই মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজার তিনি কে, এবং সেই ফান্ড ম্যানেজার কোন কোন ফান্ডে বা কোন শেয়ারে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটিকে নিয়ে শেয়ার কিনছে বা শেয়ারে ইনভেস্ট করে রেখেছে সেটি সম্পর্কে, এছাড়াও বিগত কয়েক বছর আপনি যে ফান্ডে ইনভেস্ট করছেন সেই ফান্ডে কত রিটার্ন দিতে পেরেছে সেই সম্পর্কে কিন্তু আপনি আগেই জেনে নিতে পারবেন। আগেই আপনি জেনে নিতে পারবেন এই জন্য কারণ ইনভেস্টমেন্টের আগে আপনার সামনে এইগুলো সমস্ত কিছু ওপেন থাকে। আপনি সমস্ত কিছু দেখে, আপনি রিস্ক অনুযায়ী ফ্যাক্টর দেখে আপনি তবেই কিন্তু আপনার পছন্দ মতন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, এবং আপনি আপনার প্রয়োজন মতো বা ইচ্ছে মতো সময়ে আপনি সেই ইউনিটগুলোকে সেলও করতে পারেন। এতে কোনো রকম কোনো বাধা বিপত্তি নেই। মনে রাখবেন, আপনি কিন্তু সবসময় ফ্রিভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন। মনে রাখবেন, যত বেশি রিটার্ন তত বেশি কিন্তু রিস্ক। মিউচুয়াল ফান্ড সম্পর্কে তো আমরা জানলামই, এবার আমরা জানবো ইন্ডেক্স ফান্ড সম্পর্কে। এই ইন্ডেক্স কথাটি আমরা বইয়ের প্রথম পাতায় দেখে থাকি, যেটাকে বলা হয় সূচিপত্র। কিন্তু এই সূচিপত্রে কিন্তু কোনো রকম টপিক সম্পর্কে নেই, এখানে আছে ফান্ড। যে ফান্ড এই যে ইন্ডেক্সে উল্লেখ করা আছে সেটি হলো ইন্ডেক্স ফান্ড। বিএসই বা বম্বে স্টক এক্সচেঞ্জের যে টপ 30টি কোম্পানি, তাদের যে পারফরমেন্স ভ্যালু বা সূচক, সেই সূচকের মানকেই আমরা বলবো সেন্সেক্স। এবং এই টপ 30টি কোম্পানির যে পারফরমেন্স তা আপস এবং ডাউনের সঙ্গে সঙ্গে কিন্তু সেন্সেক্স উপরে এবং নিচে যাবে। ঠিক তেমনই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের যে টপ 50টি কোম্পানি, সেই 50টি কোম্পানির যে ভ্যালুয়েশনের যে আপস অ্যান্ড ডাউনসের যে সূচক, তাকে আমরা বলবো নিফটি 50। এবং এই যে নিফটি 50 এবং বিএসির যে টপ 30টি কোম্পানি, এগুলো কিন্তু ইন্ডেক্স ফান্ড ব্লাইন্ডভাবে ফলো করে। ইন্ডেক্স ফান্ডে যে কোম্পানিগুলি আছে, যেমন বম্বে স্টক এক্সচেঞ্জের যে 30টি কোম্পানি এবং নিফটি 50 অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের যে 50টি কোম্পানির, এই কোম্পানিতে কিন্তু ব্লাইন্ডভাবে আপনার ইনভেস্টমেন্ট হয়। অর্থাৎ যখন আপনি পার্টিকুলার কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, তখন যে ফান্ড ম্যানেজার তারা কিন্তু নানান রকম কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে থাকে। কিন্তু যখন আপনি কোনো রকম ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করছেন, তখন ইন্ডেক্স ফান্ড কিন্তু ডাইরেক্ট এই 30টি বা 50টি কোম্পানিকে ফলো করে এবং এই 50টি কোম্পানি বা 30টি কোম্পানিতেই ইনভেস্ট করে। আমি আগেই যে ফান্ড ম্যানেজারের কথা বলেছিলাম, যেরকম আপনি কোনো স্টেবল কোনো যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, সেখানে যখন ফান্ড ম্যানেজার আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটি নিয়ে বিভিন্ন রকম কোম্পানিতে কোনটি আপস অ্যান্ড ডাউন হচ্ছে সেখানে ইনভেস্টমেন্ট করে, যেরকম তারা ব্যাপারটাকে ম্যানেজ করে, এখানে কিন্তু এই ম্যানেজার বা ফান্ড ম্যানেজারের দায়িত্ব এখানে নেই। কারণ এখানে মেন যে টপ 50টি কোম্পানি যখন যেটি থাকবে, সেখানেই আপনার অ্যামাউন্টে ইনভেস্ট হবে ইন্ডেক্স ফান্ডের দ্বারা। লাস্ট আপনি যদি বিগত কয়েক বছরে যদি ইন্ডেক্স ফান্ডের আপনি রিটার্ন দেখেন, 2023 সালে এসবিআই নিফটি ইন্ডেক্স ডাইরেক্ট প্ল্যান 15.37% রিটার্ন দিয়েছে এবং এর এক্সপেন্স রেশিও 0.18%। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যেরকম ফান্ড ম্যানেজারের দায়িত্ব অনেক বেশি বা ফান্ড ম্যানেজারের গুরুত্ব অনেক বেশি, তাই মিউচুয়াল ফান্ডে কিন্তু অনেক বেশি এক্সপেন্স রেশিও। সেই জায়গা থেকে ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিও কম হয়, কারণ এখানে ফান্ড ম্যানেজারের গুরুত্ব থাকে না। কারণ মোট টোটাল যে টপ 50 কোম্পানি, সেখানে অটোমেটিক্যালি ডাইভার্সিফাই হয়ে আপনার ইনভেস্টমেন্টটি সেখানে ইনভেস্ট হয়। আজ এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে বেস্ট মিউচুয়াল ফান্ড বা নিফটি 50 ইন্ডেক্স ফান্ড কিভাবে চুজ করবেন এবং দুটির মধ্যে কোনখানে ইনভেস্ট করা আপনার জন্য লাভজনক। এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো রকম কোনো মন্তব্য থাকে, তাহলে কমেন্টে এসে আমাকে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনার প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর একটি ছোট্ট লাইক করে দেবেন। ফিরছি পরের সপ্তাহে এই রকমই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন বাংলা জ্ঞান থেরাপি।